নমস্কার, নিউজ টুডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি চন্দ্রিমা আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব, সরাসরি লাইভে যে রয়েছে যে বিষয় নিয়ে, বাংলাদেশ ঠিক কোথায় এসে পৌঁছলো। হ্যাঁ, অনেকের মনেই প্রশ্ন, দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন, বাংলাদেশ কোথায় এসে পৌঁছলো। কারণ কথা ছিল 4 দিনের মধ্যে আগরতলা, পশ্চিমবঙ্গ এবং আসাম দখল করবে। যদিও এই হুমকিকে তেমনভাবে পাত্তা দিতে নারাজ অনেকেই, তারপরেও মজার ছলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মিম করছেন কোথায় এসে পৌঁছলো। তার পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন, 3টে অঙ্গ সংগঠন ডাক দিয়েছিল আজকে আগরতলা চলো অভিযান, আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করার। সেই লং মার্চ কোথায় এসে শেষ হয়েছে, এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনায় থাকব। তবে এই মুহূর্তে যে আলোচনার যে বিষয়বস্তু বা যে প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের লাইভে এসেছি, আমাদের আজকের ট্যাগলাইন কিন্তু একটু অন্যভাবে আমরা দিয়েছি। বিএনপি যে এই যে লং মার্চ, এই লং মার্চের পেছনে মূলত উদ্দেশ্য কি, কিংবা গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন আর্মির সেনারা যে হুমকি দিয়েছিল, সেই হুমকির পেছনেও বা কারা রয়েছে বা কি রহস্য রয়েছে। ভারত বিরোধী এই ধরনের যে মন্তব্য বারে বারে উঠে আসছে, সেগুলির পেছনের রহস্যটা আদৌ কি। তাই আজকের যে ট্যাগলাইন নিয়ে আমরা আলোচনায় বসেছি, বিএনপির এই লং মার্চের নেপথ্যে কি মৌলবাদী ইন্ধন নাকি অন্য কোনো রহস্য। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকে আমাদের এই সরাসরি আলোচনায় রয়েছি। প্রথমেই আজকের যে লং মার্চ ছিল, এই লং মার্চকে কেন্দ্র করে আগরতলার যে প্রশাসনিক স্তর রয়েছে বা আমরা কতটা এই বিষয়টাকে ভীষণ চিন্তার ভাঁজে নিয়েছিলাম, সেটা দেখতেই হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের যে আরক্ষা প্রশাসন রয়েছে, সেই আরক্ষা প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছিলেন, তারা কিন্তু একেবারেই আমল দিতে নারাজ এই লং মার্চের হুমকিকে বা কোনোভাবে। যদিও কিছুটা সামান্য বাড়তি নিরাপত্তা কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই ত্রিপুরা রাজ্যের সমস্ত সীমান্তে ছিল, ঠিক তেমনি আখাউড়ার যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টেও কিন্তু গত কয়েকদিনের ধরেই একটা বাড়তি নিরাপত্তা ছিল। সেই নিরাপত্তাকে কেন্দ্র করে কি বলছেন এসপি, একবার সেই অংশটা আমরা শুনে নেব। पूरा जो सेंसिटिव एरियाज है, कम्युनली सेंसिटिव एरियाज है, इस सब में पीस रखने के लिए जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया। सिक्योरिटी एलिमेंट हम लोग कुछ दिनों से ऑलरेडी আমরা শুনে নিলাম এসপি কি বললেন। এবারে এই গোটা বিষয়টা দিনভর আখাউড়া চেকপোস্ট থেকে বাংলাদেশের সেই লং মার্চ মিছিল করে কোথায় এসে তারা জমা হয়েছেন, এবং আগরতলা চলো যে অভিযান ছিল বিএনপির 3টে অঙ্গ সংগঠনের ডাকে, গোটা বিষয়টা নিয়ে এবারে বিস্তারিত জানতে সরাসরি নিউজ রুমে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিক। ইন্দ্রজিতের কাছে গোটা বিষয়টা বিস্তারিত জানবো প্রথমে, তারপরেই আমরা মূল আলোচনায় আসব। আমরা সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে টেলিফোন লাইনে ইন্দ্রজিতের সঙ্গে জুড়ে যাচ্ছি, এবং তারপরেই আমরা আজকের যে মূল প্রশ্ন তুলেছি আমরা সেই প্রশ্ন নিয়ে ইন্দ্রজিৎ ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছে। ইন্দ্রজিৎ, তোমাকে এই মুহূর্তের লাইভে অনেক অনেক স্বাগত। এবং প্রথম যে জিনিসটা জানতে চাইবো, আজকের যে এই আগরতলা চলো যে লং মার্চের ডাক দিয়েছিল বিএনপির 3টে অঙ্গ সংগঠন, দিনভর এটা নিয়ে নানান জল্পনা কল্পনা, নানান ধরনের মজার ছলে মিম হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখেছি অনেকেরই বক্তব্য। কারণ এর আগেই বাংলাদেশের যারা প্রাক্তন সেনারা ছিলেন, তারাও হুমকি দিয়েছিলেন 4 দিনের মধ্যে সেখানে আগরতলা দখল করবেন বা পশ্চিমবঙ্গ, আসাম দখল করবেন। ভারত বিরোধী নানান মন্তব্য নিয়েই কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আওয়াজ উঠছে। সে জায়গায় দাঁড়িয়ে বিএনপির এই লং মার্চের নেপথ্যে কি মৌলবাদী ইন্ধন বা অন্য কোনো রহস্য রয়েছে, কি মনে হচ্ছে? আজকে দিনভর তুমি ছিলে, গোটা বিষয়টা নিয়ে একটু যদি বিস্তারিত বলো। প্রথমে
যেটা বলেছিল যে বাংলাদেশের যে প্রাক্তন সেনাকর্তাদের যে বক্তব্য, আমি বলবো তাদের যে বক্তব্য অ্যাকচুয়ালি বাংলাদেশের এই যে প্রাক্তন সেনাকর্তা যারা নিজেদেরকে দাবি করেছে সেনাকর্তা হিসেবে, তারা এক ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার বলাই চলে। কারণ ওরা, দ্বিতীয়ত হচ্ছে ওরা কি কোনো মৌলবাদী সংগঠনের নেতা নাকি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী, সেটাও কিন্তু সন্দেহের একটা বড় বিষয়। কারণ তারা যেভাবে বক্তব্য উপস্থাপন করেছে, কোনো একটা রাষ্ট্রের যারা সেনাবাহিনী বা সেনাকর্তা থাকে তাদের বক্তব্য সাধারণত এমন হওয়া কাম্য নয়। তারপরে যাই হোক, এটা তারা তাদের অভিমত সেখানে ব্যক্ত করেছে, তো সেটা একেবারে মানে হাস্যকর বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, আজকের দিনে যে বিএনপির তিনটে সংগঠন, যেটা ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং তাদের স্বেচ্ছাসেবী সংগঠন, সেটা তারা যে ডাক দিয়েছিল এবং লং মার্চ করেছে ঢাকা টু সেখানে আগরতলা আখাউড়া যে চেকপোস্ট, সেই চেকপোস্ট পর্যন্ত তাদের সেই লং মার্চ। বিষয় হচ্ছে যে প্রশ্নটা তুমি আমাকে করেছো যে এটা কি কোনো মৌলবাদী শক্তির ইন্ধন নাকি অন্য কোনো রহস্য, কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। দেখতে হবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কি। বাংলাদেশের কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে কিন্তু মৌলবাদী সংগঠনের যে একটা বড় শক্তি এবং রসদ জুগিয়েছে, তাতে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই। 2 নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের যে চলমান ঘটনাবলী, যে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন, একের পর এক হামলা, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা, সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে এবং বহু সংখ্যালঘু তাদের বাংলাদেশ, তাদের নিজের জন্মভূমি বাংলাদেশ ত্যাগ করে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বা পালিয়ে যাচ্ছে। এই যে ঘটনাবলীর পিছনে কিন্তু একটা উগ্র মৌলবাদী যে সংগঠন, তাদের যে যথেষ্ট ইন্ধন রয়েছে, তাতে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই। এবার বিষয় হচ্ছে আজকের দিনের যে লং মার্চ, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার কিন্তু আজকে না হয় কালকে, কালকে না হয় পরশুদিন সেখানে নির্বাচন সংগঠিত করতে হবে। কারণ তারা যদি চায়ও যে না তারাই বছর পর বছর ক্ষমতা দখল করে সেখানে সরকার চালিয়ে যাবে, এটা কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী একেবারেই কিন্তু গ্রহণযোগ্য নয় বা একেবারেই ওরা করতে পারে বা তাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী তো অন্তর্বর্তীকালীন সরকার টার্মটা 2011-তে সম্ভবত তুলেও দেওয়া হয়েছিল। এটাই প্রথমত হচ্ছে থাকতেই পারে না। তারপরে বিষয়টা যেটা রয়েছে এই মুহূর্তে সেটাও বেআইনি, অনেকটা বেআইনি। তো এটাও থাকতে পারবে না আগামী দিনে। সেখানে কিন্তু একটা নির্বাচন সংগঠিত করতে হবে এবং সেই নির্বাচন যখন সংগঠিত করবে তখন কিন্তু সেখানে স্বাভাবিকভাবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এবার সেই রাজনৈতিক দলগুলো যদি আমরা দেখি, সেখানে যেমন রয়েছে শেখ হাসিনার দল, সেই দলের কিন্তু বর্তমানে সেখানে বেশি একটা প্রভাব নেই, তবে একেবারে কম তাও আমরা বলতে পারি না। কারণ তাদের দলের যে সদস্যরা ছিল তাদেরকে কিন্তু বেছে বেছে সেখানে তাদের উপর আক্রমণ করা হচ্ছে বা তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু রয়েছে। এবার 2 নম্বর রয়েছে হচ্ছে বিএনপি, তার পাশাপাশি রয়েছে জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে। বর্তমান সময়ে যদি আমরা দেখি, মোটামুটি ভাবে বাংলাদেশের শক্তিশালী দল যদি বলি তাহলে কিন্তু শেখ হাসিনার দলের পরে কিন্তু সেখানে রয়েছে বিএনপি। এবার এই যে উগ্র মৌলবাদী তাদের যে ইন্ধন, তাদের ইন্ধনে যে বাংলাদেশের বর্তমান যে চলমান পরিস্থিতি আমাদের সামনে দেখা দিয়েছে, সেখানে দাঁড়িয়ে তো বিএনপি চাইছে যে সামনেই যেহেতু নির্বাচন করতে হবে, সেই নির্বাচনে তাদের ফায়দা তুলতেই হবে, অর্থাৎ তাদের যে কোনো ভাবেই হোক ক্ষমতা সেখানে তাদের দখল করতে হবে। তার জন্য কিন্তু এবার কি রাস্তা নিয়েছে আমরা যদি দেখতে পাই, তারা কিন্তু একটা সস্তা রাজনীতি, আমরা কিন্তু একটা কথা বলে থাকি সস্তা রাজনীতি, সেই সস্তা রাজনীতির পন্থাকেই অবলম্বন করেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের নেপথ্যে যারা রয়েছে মৌলবাদী, উগ্র মৌলবাদী, তারা কি করছে, ভারত বিদ্বেষী সেখানে নানান কথাবার্তা, ভারতের পণ্য বর্জন করো, ভারতের এটাকে বর্জন করো, ওটাকে বর্জন করো, কাপড় বর্জন করো, সেই স্লোগান গুলো তুলছে, ভারত বিরোধী নানান ধরনের স্লোগান উঠে আসছে, স্লোগান দিচ্ছে। স্লোগান দিয়ে কি করছে, সেখানে যে নতুন প্রজন্ম যাদের ভিতরে সামান্য মৌলবাদী কিছুটা হলো তাদেরকে আরো উগ্র করে তুলছে।
অর্থাৎ ভারত বিদ্বেষী যে মনোভাব সেখানে ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু সেখানে মৌলবাদীরা সেখানে নিয়েছে। এবার এই যে চক্রান্ত এটা এখন এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা প্রকট আকার ধারণ করছে। বড় একটা অংশ ভোট ব্যাংক এই যে ভারত বিদ্বেষী যে জিগির সেখানে চলছে সেটার পক্ষে কিন্তু বড় একটা ভোট ব্যাংক সেখানে রয়েছে। বিএনপি চাইছে সেই যে ভারত বিদ্বেষী যে জিগির সেটাকে কাজে লাগিয়ে ওই ভোট ব্যাংকটাকে তাদের কাছে টেনে নিতে। আর তার জন্য কি করেছে তারা কিন্তু সেখানে সেই ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে আগরতলা অভিযান চলো, ঢাকা টু আখাউড়া চেকপোস্ট পর্যন্ত তাদের লং মার্চ যে অভিযান সেটাকে করে সেখানে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে সেই লং মার্চটা সেখানে সংগঠিত করেছে। কিন্তু প্রথম যদি তুমি দেখো একটা জিনিস, প্রথম যেভাবে তারা মানে বলেছিল যে ত্রিপুরা অভিযান করবে, আগরতলা অভিযান করবে, তাতে কিন্তু অনেক মহলে অনেক রকম ভেবেছিল। কিন্তু নিটফল যেটা কিন্তু আমরা যদি দেখতে পাই, নিটফলটা কিন্তু অনেকটা সেরকম কিছুই নেই সেটার মধ্যে, শুধুমাত্র এটা দেশের আভ্যন্তরীণ বিষয়, তার দেশের রাজনৈতিক বিষয়ে যেটা এখন দেখা যাচ্ছে। কি করেছে বিএনপির সেই রকম, আমরা যদি বলি বিএনপি কিন্তু মূল যে রাজনৈতিক দল, তাদের কিন্তু মূল রাজনৈতিক দলের কোন এরকম মানে সম্পূর্ণ বড় মাপের নেতা, অর্থাৎ বিএনপির কোন বড় মাপের নেতাকে সেই লং মার্চ বা তারা কিন্তু আজকে লং মার্চ করে সেখানে এসেছে, গাড়ি করে রেলি করে শত শত গাড়ি নিয়ে রেলি করে সেখানে আখাউড়া চেকপোস্টের ওই পারে অর্থাৎ তারকাটার ওই পারে সেখানে যে মাঠ রয়েছে সেখানে তারা জড়ো হয়েছে। তারপর সেখানে তারা জিরো পয়েন্টের অনেকটা আগেই সেখানে তাদের সভা হয়েছে। হ্যাঁ, তারা সেখানে সভা করেছে। আমরা যদি দেখতে পাই তারা সবাই ঠিকই করেছে, তাদের সেই সবাই কিন্তু সেই পরিমাণে কিন্তু লোক সংখ্যা ছিল না বললেই চলে, এবং খুব কম পরিমাণ লোক সংখ্যায়। এমনকি বিএনপি শীর্ষ স্থানীয় নেতৃত্ব কিন্তু সেই সভায় সরাসরি সামিল হয়নি। সভা থেকে চুনোপুটি কয়েকজন নেতা, তাদের এই 3 সংগঠন আছে, বিএনপির ছাত্র সংগঠন, তারপরে গিয়ে যুব সংগঠন আর স্বেচ্ছাসেবী সংগঠন, এই 3 সংগঠনের চুনোপুটি কিছু নেতা সেখানে উপস্থিত হয়েছে আর ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা সেখানে বলেছে। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে সেখানে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে প্রথম যেরকম একবারে সরাসরি ভারত বিদ্বেষী আক্রমণ করার চেষ্টা করেছিল 2 দিন পূর্বে, আমরা যদি দেখি আজকের এই যে সভা করেছে তাতে কিন্তু অনেকটা ঘুরে গেছে। এখানে যখন তারা ভাষণ দিচ্ছিল, ওই যে চুনোপুটি নেতারাই ভাষণ দিচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের মুখটাও কেমন জানি একটা চুপসে গিয়েছে। যেটা যতটা আক্রমণাত্মক হওয়ার কথা ছিল তা না, কিন্তু তারা তাদের ভাষণের মধ্যে বলছে যে আমরা কিন্তু ভারতের বিপক্ষে নই, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সাথে আমাদের সৌজন্য সম্পর্ক থাকবে, এটাই আমাদের কাম্য। কিন্তু আমাদের দেশে তারা কিন্তু তাদের বক্তব্য বুঝিয়েই দিয়েছে, এটা আমাদের বলতে হবে না, যারা বোঝার কিন্তু ঠিক বুঝে যাবে। তারা তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে আজকের তাদের এই যে লং মার্চ, এটা শুধুমাত্র তাদের রাজনৈতিক স্বার্থ কায়েম করার জন্য। তারা বলছে সেই ভাষণ, তারা যখন ভাষণ রাখছিল চুনোপুটি নেতারা বলছে যে আমাদের দেশের রাজনৈতিক যে পালাবদল বা রাজনৈতিক বিষয়ের উপর যদি ভারত হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। তার মানে তারা কি বুঝাতে চেয়েছে? তারা একটা জিনিস বুঝাতে চেয়েছে যে তারা তাদের দেশের আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা তাদের মতো করে লড়াই করবে, অর্থাৎ ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তারা রাজনৈতিক ফায়দা নেবে, সেখানে যাতে ভারত কোনো কথা না বলে। তারা কিন্তু সেই জিনিসটা এই ভাষণের মধ্যে বুঝিয়ে দিয়েছে। আবার তারা এটাও, তোমার কথা যদি ধরেই নেই, সেখানে ভারতকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে বিএনপি। ভারতকে তুরুপের তাস ঠিক তেমনটা না, মানে ভারত বিদ্বেষী যে সেখানে স্লোগানটা চলছে, এই স্লোগানটাকে, হ্যাঁ স্লোগানটা, এবং ভারত বিদ্বেষী যে হাওয়াটা সেখানে এই মুহূর্তে চলছে সেটাকেই তারা তুরুপের তাস বানাতে চাইছে। আর এই ঘোলা জল, এই যে ভারত বিদ্বেষী একটা আবহাওয়া সেখানে তৈরি হয়েছে, বলতে গেলে আমরা বাংলায় একটা কথা রয়েছে, ঘোলা জলে মাছ শিকার করা, সেই কাজটাই কিন্তু তারা করতে চাইছে। যে ভারত বিদ্বেষী হাওয়াটা তৈরি হয়েছে সেটাকে আরো একটু মানে সেই হাওয়াটাকে আরো একটু উস্কে দিয়ে তারপর সেখানে যে মানুষ রয়েছে অর্থাৎ ভোটাররা রয়েছে তাদেরকে সেখানে বিভ্রান্ত করে ওই যে ভোট ব্যাংকটা, সেই ভোট ব্যাংকটা নিজেদের পক্ষে টেনে নিয়ে তাদের যে রাজনৈতিক ফায়দা, সেই রাজনৈতিক ফায়দা লুট করা। তারা তাদের ভাষণে বলেছে যে তার আগে যিনি ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, একটা ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল এবং সেই শেখ হাসিনাকে ভারত সেখানে প্রশ্রয় দিয়েছে। ঠিক আছে, সেটা রাজনৈতিক যেটা
আইন রয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী রাজনৈতিকভাবে তিনি আশ্রয় চেয়েছেন, সেক্ষেত্রে আশ্রয় দিয়েছেন, সেটা নিয়ে কিন্তু তাদের বেশি একটা মাথা ব্যথাও নেই আমরা যা দেখলাম। কিন্তু তাদের মূল মাথা ব্যথাটা হচ্ছে কি ভোট ব্যাংক। এবং আরেকটা বিষয় আমরা যদি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেখানে যদি আমরা দেখি, যেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো যখন বারে বারে অভিযোগ করে আসছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে প্রতিনিয়ত, যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং মানবিকভাবে আবেদন জানিয়েছে। আমরাও আমাদের যে এই যে টক শো, সেই লাইভ টক শো থেকেও আমরা কিন্তু একদম বলেছিলাম, আমি নিজে বলেছিলাম যে আমরা মানবিকভাবে আবেদন জানাচ্ছি সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করা হোক। কিন্তু দেখা গেছে কি সেখানে সেটা হয়নি, লাগাতার সেখানে চলে গেছে। এবং এই যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি দাবি করেছিল যে ভারতের যে সংবাদ মাধ্যম, একাংশ সংবাদ মাধ্যম নাকি তাদের বিরুদ্ধে মিথ্যাচার সেখানে প্রচার করে যাচ্ছে এবং মামলাও হয়েছিল সেখানে, ভারতের বেশ কয়েকটা চ্যানেলের বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে। অবশ্যই এটাই করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি চাপের কাছে, একটা কথা আছে ঠেলার নাম বাবাজি আমরা বলে থাকি গ্রাম বাংলায়, তো মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এমনটাই হয়েছে। আজকে যেটা দেখলাম যে মোহাম্মদ ইউনূসের তিনি সচিব রয়েছেন, তিনি সম্ভবত আজকেই একটা বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে স্বীকার করে নিয়েছেন যে তাদের বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সেটা কিন্তু তিনি একরকম মানে স্বীকার করে নিয়েছেন। এবং সেখানে স্বীকার করতে নিয়ে কিন্তু বিশেষ করে মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব রয়েছে শফিকুল আলম, উনি সেই বিবৃতিতে উল্লেখ করেছেন এখনো পর্যন্ত 88টি অর্থাৎ সেই দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় 88টি মামলা লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন থানাগুলোতে, সেটাও কিন্তু অক্টোবর মাস অব্দি, অর্থাৎ নভেম্বর, এখন কিন্তু ডিসেম্বর মাস চলছে, অক্টোবর মাসের 30 তারিখ অব্দি সেখানে 88টি মামলা লিপিবদ্ধ হয়েছে, তার মধ্যে 70 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেছেন যে নভেম্বর মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন থানায় রেকর্ড রয়েছে, সেই নথি ওনারা সংগ্রহ করতে পারেননি, 2-1 দিনের মধ্যে সেই তথ্যও দেবেন। হয়তোবা সেই তথ্য যদি দেয় এই যে মামলার সংখ্যাটা হয়তোবা 200 ছাড়িয়ে যাবে। এই যে নভেম্বর মাসে কিন্তু কারো ভয়াবহ আকার ধারণ করেছিল, এবং সেই তথ্য যদি তারা যদি সামনে সব মানে সঠিক তথ্য যদি জনসমক্ষে তুলে ধরে, তাহলে হয়তো সেই মামলা যে সংখ্যাটা সেটা হয়তো 200 ছাড়িয়ে যাবে। অর্থাৎ যেটা ভারতের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময় দাবি করে আসছিল যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেটা দাবি করছিল যে মিথ্যা প্রচার, সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস আজকে আমরা যদি বলি যে 180 ডিগ্রি ঘুরতে বাধ্য হয়েছে, এবং উনি এতটাই চাপের মুখে পড়েছেন যে 180 ডিগ্রি ঘুরে নিজের মুখে স্বীকার করে, মানে নিজের স্বীকারের না, ওনারই যে প্রেস উপদেষ্টা তিনি স্বীকার করে নিলেন যে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। একদমই ইন্দ্রজিৎ, দেখো এখানে তুমি যে কথাটা বলছো যে চাপের মুখে রয়েছিল ইউনূস, কিন্তু অনেকদিন ধরেই সেখানে মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এবং প্রধান উপদেষ্টা ঘোষণা হওয়ার পরেই কিন্তু তিনি একটা আভ্যন্তরীণ চাপে ছিলেন। এবং আজকের যে তুমি লং মার্চকে নিয়ে যেটা বলছিলে যে বিএনপির মূলত নির্বাচনী মাইলেজ পাওয়া, বা এই যে নতুন করে ইউনূস সরকারের পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির মাইলেজ পাওয়ার জন্যই মূলত আজকে তোমার কথায় যদি ধরেই নেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা ভারত বিরোধী জিগির তুলে একটা মাইলেজ পাওয়ার চেষ্টা হয়েছে। এবং সেখানে প্রধান বিএনপির কেউ না থাকলেও অঙ্গ সংগঠনগুলোকে দিয়ে সেখানে হয়তো পরোক্ষে বিএনপি সেখানে মাইলেজ নিতে চাইছেন। অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ, তুমি এতক্ষণ সঙ্গে ছিলে। আমরা এই বিষয় নিয়ে আরো একটু কথা বলবো। রাজ্যের যারা সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন, যারা নানান সময় বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে সংবাদ সংগ্রহ করেন, সংবাদ বিশ্লেষণ করেন, তাদেরই মধ্যে একজন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি, ওনার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করবো এবং এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আসলেই কি এই লং মার্চ শুধুমাত্র আগরতলাকে হুঁশিয়ারি দেওয়া, নাকি বিএনপির এই লং মার্চের নেপথ্যে মৌলবাদীদের ইন্ধন?
নাকি অন্য কোনো রহস্য? এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যকে। জয়ন্ত দা, অনেক অনেক স্বাগত আপনাকে নিউজ টুডের পর্দায়। হ্যাঁ, বলো। দাদা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে বসেছি, দিনভর সামাজিক মাধ্যম থেকে বিভিন্নভাবে আগরতলাবাসীর মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে গত কয়েকদিন ধরে বাংলাদেশ যে আগরতলা দখলের কথা বলেছিল এবং বিএনপির 3টে অঙ্গ সংগঠন যে আজকে আখাউড়া পর্যন্ত আগরতলা চলো লং মার্চের ডাক দিয়েছিল, সেই লং মার্চ কোথায় এসে পৌঁছেছে এবং আদৌ কি আগরতলা দখল হচ্ছে কিনা নানানভাবে কিন্তু বেশ কিছু মিম সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল। এই বিষয়টাকে ভারতবাসীরা কিন্তু তেমন ভাবে যদিও আমল দিতে নারাজ, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের যে এই যে লং মার্চ, সেই লং মার্চটা নিয়ে আমরা মূলত যে বিষয়টা এই মুহূর্তে বলতে চাইছি যে বিএনপি যে এই যে লং মার্চ, সেই লং মার্চটা আদৌ কেন? এই লং মার্চটার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? শুধুমাত্র কি ভারতকে হুঁশিয়ারি দেওয়া, নাকি বিএনপির এই লং মার্চের নেপথ্যে মৌলবাদীদের ইন্ধন রয়েছে, নাকি অন্য কোনো রহস্য? এই প্রশ্নটা নিয়েই মূলত আজকে আমরা লাইভে বসেছি, কি বলবেন? প্রথমত এই যে বিএনপি এখন মূলত বাংলাদেশের প্রধান বিরোধী দল বলা যায়, এবং তারা অপেক্ষা করছে যে কবে নির্বাচন ঘোষণা করা হবে, এবং নির্বাচন যদি ঘোষণা করা হয় তাহলে বিএনপি সেখানে নিজেদের একটা মানে একচ্ছত্র আধিপত্য রাখতে পারবে। কারণ আওয়ামী লীগ এখনো সেভাবে প্রকাশ্যে নেই, হ্যাঁ, এবং শেখ হাসিনা এখন ভারতে রয়েছে। কাজে এই অবস্থায় যেহেতু আওয়ামী লীগের সঙ্গে যে কোনো ভারত সরকার, মানে যে কোনো বলতে আমি বলছি যে সেটা কংগ্রেস নেতৃত্বাধীন হোক বা বিজেপি নেতৃত্বাধীন হোক, সেই আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সখ্যতা রয়েছে, এটা সবাই জানে। তো তারা এখন ভাবছে যে এখনই যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ যদি মানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো তারা কিছুটা ভালো সুযোগ করতে পারবে এবং সেটাকে আরো বেশি বাংলাদেশের জনগণের মধ্যে প্রথিত করার জন্য তারা এইসব নাটক করছে। কিন্তু এটা যে আসলে একটা পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে, সেটা কিন্তু তারা অনেকটাই মানে ভুলে গেছে। তো যাই হোক, ভারত সরকার দেখলাম যে আখাউড়া সীমান্তে অনেক সিআরপিএফ এবং টিএসআর মোতায়েন করেছে এবং বিএসএফ এর সঙ্গে একই সঙ্গে তাদের পাহারা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো সেই দিক থেকে ভারত একটা মানে তাদের প্রস্তুতি নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা যে অজুহাতটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে গত 2রা ডিসেম্বর আগরতলায় যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারেট রয়েছে, সেখানে কিছু ভারতীয় ঢুকে দিয়েছিল। তো সেখানে যে পতাকাটা অবনমন করানো হয়েছে, এবং সেটাকে হয়তো পোড়ানো হয়েছে, তার প্রতিবাদে তারা এই প্রতিবাদ করছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারতের পতাকা আগে একটা বিশ্ববিদ্যালয়ের সামনে রেখে তার ওপর দিয়ে মানে ছাত্ররা হাঁটাচলা করেছে, বা এইভাবে ভারতীয় পতাকাকে যেভাবে অবনয়ন করা হয়েছে, তো সেই ব্যাপারে কিন্তু তাদের কোনো কথা নেই, কোনো পদক্ষেপ ছিল না। এখানে জয়ন্তদা একটু একটা কথা বলবো যে এক্ষেত্রে ভারত সরকার তো পদক্ষেপ নিয়েছে, যারাই করেছেন সেখানে তাদের রাজ্য সরকারের তরফ থেকে আরক্ষী প্রশাসনকে বলা হয়েছে এবং সেখানে অ্যারেস্ট করা হয়েছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওরা এই জিনিসটাকে সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং ওরা ভাবছে যে ইতিমধ্যেই ইলেকশন ঘোষণা হবে হয়তো, এবং হয়ে যায় তাহলে সেখানে তারা অ্যাডভান্টেজ নিতে পারবে। আমার মনে হয় যে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু সেটা করতে গিয়ে তারা নিজেদেরকে যেভাবে মানুষের সামনে মানে নিজেদেরকে পাগলের মতো প্রমাণিত করেছে, সেটা মানে খুবই হাস্যকর।
তারা আজকে যে আখাউড়া সীমান্তের যে 0 পয়েন্টের আগে যেখানে তারা সভা করেছে লং মার্চ শেষে এসে, সেখানে যে তাদের ভাষণ ছিল, যে প্রথম থেকে যে হুমকি সুরটা ছিল যে আজকের দিনে তারা আগরতলা চলো অভিযান করবে, লং মার্চ করবে বা ভারতকে দেখিয়ে দেওয়ার যে হুমকিটা ছিল, সেই হুমকিটা কিন্তু কোথাও সেই লং মার্চ শেষে 0 পয়েন্টের আগে তারা যেখানে সভা করেছে সেখানে কিন্তু অনেকটাই চুপসে গেছে। তখন কিন্তু তাদের ভাষণে অনেকটাই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, মূলত আপনি যেটা বলছিলেন যে নাটকটা মঞ্চস্থ করছিল, সেই নাটকের পর্দাটা বোধহয় এখানে এসে উঠে গেল। আমার তো তাই মনে হচ্ছে। এবং বাংলাদেশের মধ্য দিয়ে যে সমস্ত ভারতীয় যাত্রীরা পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় এসছে, ওদের অনেকের ইন্টারভিউ আমি দেখলাম, এবং সেখানেও তারা একই কথা বলেছে যে সেটা তেমন ভাবে মানুষের কাছে তেমন গ্রহণযোগ্য কোনো বিষয় হিসেবে উঠে আসেনি, এবং তার কোনো ইম্প্যাক্ট কিন্তু সেই ব্রাহ্মণবাড়িয়া বা এই অঞ্চলে মানে দেখা যাচ্ছে না। আসলে এটা ওই আর কি তাদের একটা নাটক, সেটা ওরা মঞ্চস্থ করলো এবং সেই নাটকটা একটা মানে ফ্লপ গেমে পরিণত হলো। দাদা, এখানে আরো একটা জিনিস জানতে চাইবো যে আজকের যে এই যে নাটক বলি বা যেটাই বলি, তাদের নির্বাচনী মাইলেজ নেওয়ার জন্য আগাম প্রস্তুতি যেটাই বলি, সেখানে কিন্তু বিএনপি সরাসরি ছিলেন না, সেখানে অঙ্গ সংগঠনগুলো, সেটা কি তাহলে বিএনপি আস্তে আস্তে তাদের ভিত গড়তে চাইছেন বলেই শুধু অঙ্গ সংগঠনকে মাঠে নামাচ্ছেন? সরাসরি কিন্তু সেখানে বিএনপি নামছেন না। যে কোনো বড় সংগঠন যখন মানে কোনো প্রস্তুতি নেয় তখন মূলত অঙ্গ সংগঠন গুলোকে দিয়েই নেয়। তো সেই দিক থেকে ওরা তাদের যুব দল, ছাত্র দল বা স্বেচ্ছাসেবী দল দিয়ে সেটা করেছে। হ্যাঁ, কিন্তু সেটা যে একেবারেই একটা মানে ফ্লপ ডিসিশন, সেটা কিন্তু মানে রাস্তায় প্রমাণিত হয়ে গেল আর কি। দাদা, একেবারে শেষের দিকে আরো একটা প্রশ্ন করব আপনাকে, একেবারেই বিদায় দেওয়ার আগে একটা শেষ প্রশ্ন করব যে এই যে বারে বারে বলা হচ্ছিল বাংলাদেশের ওপর যে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতনের বিষয়টা, যখন বিভিন্নভাবে ভারতের নানান সংবাদ মাধ্যমে বারে বারে উঠে আসছিল, তখন কিন্তু বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছিল যে ভারতের বেশ কিছু একাংশ সংবাদ মাধ্যম সেখানে ভুল তথ্য পরিবেশন করছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তেমন কোনো নির্যাতনের বিষয় নেই, গোটা বিষয়গুলোকেই নিয়ে ভারতের একাংশ সংবাদ মাধ্যম সেখানে হয়তো তাদের টিআরপি হাই করার জন্য এই ধরনের সংবাদ পরিবেশন করছেন, এবং একাংশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সেখানে মামলাও দায়ের হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ইউনূস সরকারের তরফ থেকে একটা বিবৃতিও জারি হয়েছে, এবং কোথাও না কোথাও পরোক্ষে হলেও ইউনূস সরকার কিন্তু নিজেই স্বীকার করে নিয়েছেন যে সংখ্যালঘুদের উপর সেখানে নির্যাতন হচ্ছেন। কি বলবেন বিষয়টা? না, আসলে বাংলাদেশে যদি তুমি দেখো যে মানে এই যে এক সময়ে তো সেটা ছিল পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, দুটো ভাগ ছিল 1905-এর আগে। এবং আমরা আগে পূর্ব বাংলায় দেখেছি যে সেখানে 28% মানুষ ছিল হিন্দু আর বাকি অংশের লোকেরা ছিল মুসলমান। তো আমরা 1950 সালে দেশ ভাগ হয়ে মানে চলে এলাম, মানে 47-এ যখন দেশ ভাগ হলো তখন প্রচুর হিন্দুরা সেখান থেকে চলে এলো, এবং ধাপে ধাপে কিন্তু হিন্দুরা চলেই আসছিল, বাড়ি ঘর বিক্রি করে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে একটা দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম রিলিজিয়াস কনফ্লিক্ট, সেটা কিন্তু বরাবরই চলেছিল। কারণ এই যে নোয়াখালী দাঙ্গা হয়েছিল, সেখানে একদিনে 5,000 লোককে তারা কতল করেছিল, এবং রাজশাহী বা দিনাজপুর অঞ্চলেও প্রচুর হিন্দুদেরকে তারা বিভিন্ন সময়ে কতল করেছে। কাজেই এই যে হিন্দু এবং মুসলিম যে রিলিজিয়াস কনফ্লিক্টটা, সেটা অনেকদিন আগে থেকেই চলছিল, এবং এর মূলত কারণ হচ্ছে এই যে হিন্দুদের হাতে অনেক জমি ছিল বা এখনো আছে, তারা সেই জমিগুলো মানে এমনি ফকটে পেতে চায়, এবং একটা তো রিলিজিয়াস কনফ্লিক্ট আছে। তো এই দুটো কারণেই কিন্তু মূলত এই কনফ্লিক্টটা চলে আসে। তো এই ইদানিং যখনই একটা ঘটনা হয়েছে বাংলাদেশে, যে কোনো অন্যরকমের ঘটনা, তো তখনই দেখা গেছে এর জন্য হিন্দুকে দায়ী করা হয়েছে, এবং মুসলিম যারা গুন্ডা পান্ডা ইত্যাদি বা যাদেরকে আশ্রয় করে বাংলাদেশের বিভিন্ন পার্টি চলে, এমনকি আওয়ামী লীগ আমলেও এইরকম অনেক অত্যাচার আমরা লক্ষ্য করেছি। কাজেই
এবার হয়তো এই ঘটনার যে ব্যক্তি সেটা অনেক অনেক বেশি। হ্যাঁ, কারণ হিন্দুরা হাসিনা পালিয়ে গেছে বা হাসিনা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে, এর জন্য তো আর হিন্দুদেরকে দায়ী করা চলে না। হ্যাঁ, কিন্তু এটাই হয়েছে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের জমি এসব দখল করা এবং তাদের দেশকে একটু লোক সংখ্যা কমানো, কারণ এটা একটা মানে ওভার পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, এটাই হচ্ছে পুরোটাই মুসলিম রাষ্ট্রে পরিণত করা মৌলবাদীদের যে লক্ষ্য বা জেহাদের যে লক্ষ্য, সেটাকে কোথাও না কোথাও এভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে হয়তোবা। হ্যাঁ, একদম। এবং সেখানে মৌলবাদ অনেক আগেই জন্ম নিয়েছে। হ্যাঁ, এবং সেই কার্যক্রম কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে। এবং সেখানে বাংলাদেশে মানে এই যে পূর্ব বাংলা বা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান এবং এরপরে যে বাংলাদেশ হলো, সেখান থেকে কিন্তু মৌলবাদ কখনো উড়ে যায়নি। হ্যাঁ, কাজে মৌলবাদীরা তাদের বিশ্বাস থেকে এই সমস্ত কাজগুলো করেই চলেছে। আবার অন্যদিকে তাদের ভারতবর্ষে ভিসাও চাই। হ্যাঁ, ভারতবর্ষে এলে তাদের অনেক রকমের সুযোগ সুবিধা চাই। তো এইসব ওরা করছে। তো এই হচ্ছে এই যে জাতি, মানে আমি সেটা মানে লক্ষ্য করলাম যে তারা কিন্তু সবসময় মানে একটা উগ্র একটা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা থেকে এসব করে থাকে। এই যে কনফ্লিক্ট গুলো, এগুলো বিভিন্ন রকমের আসছে, কিন্তু এই কনফ্লিক্ট গুলো কিন্তু অনেক পুরনো। হ্যাঁ, মোহাম্মদ ইউনূসকে আমরা জানতাম যে উনি নোবেল প্রাইজ লরিয়েট, হয়তো একটু চিন্তা ভাবনা থাকবে, কিন্তু তার চিন্তা ভাবনা একেবারেই মৌলবাদীদের মতো, বা মৌলবাদীদেরকে তোষণ করে উনি ক্ষমতায় থাকতে চায়। এবং এর জন্যই কিন্তু জামাতের এত বড় মানে মানে এত বাড়ান্ত। হ্যাঁ, কাজেই সব মিলিয়ে আমার মনে হয় সেখানে এরকম একটা জটিল একটা পরিস্থিতি চলছে এবং যেখানে হিন্দুরা হচ্ছে ভিকটিম। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা, এতক্ষণ আপনি জুড়ে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে তুলে আনলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত কুমার ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং যে বিষয়গুলো তুলে আনলেন, এই বিষয়গুলো এই মুহূর্তে সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের অনুষ্ঠানও প্রায় আমরা শেষের পথে নিয়ে যাব, কিন্তু তার আগেই চলে যাব রাজ্যের আরো একজন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করব সৈয়দ সাজ্জাদ আলীর সঙ্গে। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বিএনপির এই লং মার্চের নেপথ্যে কি মৌলবাদী ইন্ধন নাকি অন্য কোনো রহস্য, এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি। এবারে রাজ্যের আরো একজন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলীর সঙ্গে যদি যোগাযোগ করতে পারি এবং এই গোটা বিষয়গুলো নিয়ে যদি আরো একটু বিস্তারিত আলোকপাত করা যায়। আসলেই দিনভর যে নাটক মঞ্চস্থ করলেন বিএনপি, সেই বিষয়গুলো নিয়ে এক একজনের এক এক রকম মন্তব্য। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলীকে। দাদা, অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায় আপনাকে। নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আমি আমার গলাটা বসে গেছে, তো তার জন্য ক্ষমা প্রার্থী। দাদা, প্রথমেই যে প্রশ্নটা, একেবারে সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। আজকে দিনভর প্রত্যেকেই জানি আমরা যে আজকের গোটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটাই প্রশ্ন, কতদূর এলেন বাংলাদেশের নাগরিকরা ভারত দখল করতে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপির অঙ্গ সংগঠনের যে লং মার্চ ছিল আজকে, আগরতলা চলো অভিযান, যেটা লং মার্চ তাদের, আখাউড়া সীমান্তের আগে যেখানে তারা জনসভা শেষ করেছে, কি হয়েছে এই জনসভায় আমরা প্রত্যেকেই জানি। আমাদের যে মূল প্রশ্ন আজকের আলোচনায়, বিএনপির এই লং মার্চের নেপথ্যে কি আদৌ কি অন্য কোনো রহস্য রয়েছে কিনা, নাকি মৌলবাদী ইন্ধন রয়েছে, এই প্রশ্নটাই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং প্রথমেই আপনার কাছে যাব এই প্রশ্নেই, বিএনপির এই লং মার্চের নেপথ্যে কি মৌলবাদী ইন্ধন নাকি অন্য কোনো রহস্য, কি বলবেন? প্রথমেই বলেনি এই দুটোর কোনোটাই না। বলতে ওদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে রাজনীতি। আগামী 1 বছরে হোক, 6 মাসে হোক, 3 মাসে হোক, বাংলাদেশকে তো একটা নির্বাচন মুখী হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো একটি দলের বা একটি জোটের সরকার প্রতিষ্ঠিত হবে।
ভারতের এই যে তথাকথিত আগ্রাসন বা যেভাবে বলা হচ্ছে যে ভারত থেকে উস্কানি দেওয়া হচ্ছে, ভারতকে আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে, পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য নিয়েও তাদের অনেক আপত্তি তারা ইতিমধ্যে প্রকাশ করেছে। তো সবগুলি মিলিয়ে হচ্ছে যে তারাও এই রাজনীতির যে মানে যেটাকে বলা হয় একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যেই তারা তাদেরকে নিয়োজিত করেছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়াগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বাংলাদেশের মধ্যে যে একটা রাজনৈতিক যে বাতাবরণ আওয়ামী লীগকে বাদ দিয়ে সেখানে বিএনপির কিছুটা একটা গুরুত্ব একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং বলা হচ্ছে যে আগামী দিনে নির্বাচন হলে বিএনপির সাথে জামাতের একটা মানে মূল যে লড়াইটা সেটা হবে। তো জামাতে ইসলাম আগে যেই অবস্থায় ছিল, আপনারা জানেন যে 5ই আগস্ট পর জামাতে ইসলাম থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, জামাতে ইসলামের যারা কারাগারে ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং জামাতে ইসলামকে যে রাজনৈতিক যে পরিমণ্ডল সেখানে তারা যাতে অবাধ বিচরণ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এখানে এই মুহূর্তে বলতে পারি যে দুটো রাজনৈতিক প্রতিপক্ষ জামাতে ইসলাম এবং বিএনপি বা যেটাকে বাংলাদেশের যেটাকে জাতীয়তাবাদী দল, তো সেই পরিপ্রেক্ষিতে বিএনপি খুব সম্ভবত মনে করছে, আমার খুব ব্যক্তিগত একটা মতামত, যে জামাতে ইসলাম সামগ্রিকভাবে হয়তো বিএনপি যেহেতু পূর্বে মানুষ বেশ কয়েকবার তাদেরকে তাদের সরকার পরিচালনা এবং নানাবিধ দুর্নীতিগ্রস্ত অবস্থা দেখেছে এবং অপশাসন দেখেছে, আমার মনে হয় বাংলাদেশে একটা বড় অংশের মানুষ সামনে যখনই নির্বাচন হোক জামাতে ইসলামের দিকে ধাবিত হবে এবং সেই ক্ষেত্রে বিএনপি মনে করছে যে তাদের যে কনস্টিটুয়েন্সি ইলেক্টোরেট সেটাকে প্রটেক্ট করতে হবে এবং এই যে এখন যে বর্তমান পরিস্থিতি এখানে তারা যাতে একটু এগিয়ে থাকতে পারে তার জন্যই সার্বিকভাবে তাদের এসব কর্মসূচি। এবং তাহলে আপনার কথা যদি ধরে নেই দাদা, সেখানে জামাতের সঙ্গে টেক্কা দিতে গিয়েই কি এই যে ভারত বিরোধী নানান স্লোগানগুলোকে কাজে লাগাতে চাইছেন যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করছেন সেখানে বাংলাদেশের নাগরিকরা, তাদের যেন কাছে টানতে পারছে, সেই কারণেই কি ভারত বিরোধী স্লোগানগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে বিএনপি কোথাও না কোথাও সেই নির্বাচনী মাইলেজ পেতে? এই যে বিরোধী মনোভাব যে বলি, এটা যদি আমরা বেশি করে বলি তাহলে কি এইসব যে ফ্রিঞ্জ এলিমেন্টস যারা আছে এই উপমহাদেশে তাদেরকে আরো বেশি কিন্তু আমরা কি বলা যায় যে ওদেরকে আরো বেশি আমরা জানি, ওদেরকে সরবরাহ করছি। আমার কথা হচ্ছে যে সার্বিকভাবে বৃহত্তর অংশের মানুষ কিন্তু শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে বা ভারত বাংলাদেশ সম্পর্কের যে বাতাবরণ একটা তৈরি হয়েছিল, যে একটা পরিস্থিতি বিগত দশক এবং তার বেশি সময় ধরে চলে আসছিল, তার প্রতি সমর্থন রয়েছে। মানুষ মনে হয় না সেইভাবে দাঙ্গা হাঙ্গামা কিংবা অশান্তি চায়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি জানেন যে রাজনীতির অর্থই হলো যে কোনো ভাবে ভোট সংগ্রহ করা এবং যদি ভোটের মাধ্যমে রাজনীতিটা হয়, নির্বাচনটা হয়, সেই ক্ষেত্রে ভোট গণদেবতাই আসল এবং ভোটের অঙ্ক করেই সবাই কিন্তু যার যার রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করে। এটা উপমহাদেশের একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা ভারত যখন দ্বিখণ্ডিত হয়েছিল, পরবর্তী সময় ত্রিখণ্ডিত হয়েছিল এবং সেখানে থেকে উৎপত্তি। এই পরিস্থিতি থেকে আমার মনে হয় না আমার জেনারেশন কিংবা আগামী কয়েকটা প্রজন্ম এর থেকে মুক্তি পাবে। আমরা এভাবেই আমাদেরকে পরিচালিত করবে রাজনৈতিক এই দলগুলো এবং এর সাথে যে ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো আছে যারা সহায়ক শক্তি হিসেবে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করে। তো আমরা যারা আছি, যারা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে এবং মিডিয়াতে যারা আছি, আমরা যদি সঠিক খবর সংগ্রহ করি এবং সঠিক খবর সরবরাহ করি, সেই ক্ষেত্রে মনে হয় যে গণতান্ত্রিক যে বাতাবরণ, গণতান্ত্রিক যে ব্যাকবোনটা এটা আরো বেশি শক্তিশালী হবে। আবেগ নিয়ে কথা বললে কিংবা আবেগ নিয়ে বেশি কাজ করলে কি হয় যে পরিস্থিতিটা আরো বেশি ঘোলাটে হয়ে যায়। আমি আরেকটু বলতে চাই যে আমাদের যে অবস্থান, ত্রিপুরার যে অবস্থান, এটা উত্তর পূর্ব ভারতে, এই অবস্থানের জন্য আমাদের সার্বিকভাবে যে ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট
এবং যে সীমান্ত বাণিজ্য, সেই ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং শুধুমাত্র দিল্লির রাজনীতির উপর নির্ভর করলে আমাদের হবে না। আমাদের আর্থসামাজিক যে অবস্থা, আমাদের প্রত্যেকটা পরিবারের আত্মীয় ওই পারে আছে, ওই পারে প্রত্যেকটা পরিবারের আত্মীয় এই পারে আছে, এই পরিস্থিতিটাকে আমাদের স্বীকার করে নিতে হবে এবং আমাদেরকে সেইভাবে কোনোভাবে যাতে একটু আবেগপ্রবণ হয়ে কোনোভাবে যাতে শৃঙ্খলা বিরোধী বা সামাজিক যে ভ্রাতৃত্ববোধ এর বিপক্ষে আমাদের কোনো যাতে কাজকর্ম না হয় সেদিকে আমাদের দৃষ্টি হতে হবে। এবং একটা কথা বলে রাখি যে বিগত সময় আওয়ামী লীগ আসার পূর্বেও ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটা আওয়ামী লীগের সময়ে যে একটা সমুদ্র সম্পর্ক সেটা না হলেও একটা মোটামুটি একটা ভারত সমর্থ হয়েছিল ডিপ্লোম্যাটিক যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তান বা চীনকে তার থেকে বাইরে রেখে ভারত যদি সেই প্রচেষ্টা আবার চালিয়ে যায়, ভারত যদি সেইভাবে আরো বেশি বেগবান গতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে তাহলে হয়তো সেটা সম্ভব। কারণ আমি 3টে পয়েন্ট বলছি যেটা আওয়ামী লীগ সরকারের আগে প্রতিষ্ঠিত হয়েছে। এক হচ্ছে কলকাতা আগরতলা এবং কলকাতা ঢাকা এবং আগরতলা ঢাকা বাস সার্ভিস, সীমান্ত বাণিজ্য এবং বর্ডার হাট, এইগুলো কিন্তু তৎকালীন অন্য একটি সরকার যখন আওয়ামী লীগ ছিল না তখন প্রতিষ্ঠিত হয়েছিল। তো পিপল টু পিপল যে সম্পর্ক এবং আমাদের যে স্বার্থ সুরক্ষিত থাকে এমন যে বিষয়গুলো, সেগুলিকে অগ্রাধিকার দিতে হবে। আমরা কোনোভাবেই যাতে ওই দল সেই দল, ওই প্রভু সেই প্রভুর পাল্লাতে যাতে আমরা না পড়ি। আমাদের যে ভারতের যে মূল যে দাবিগুলো এবং আমাদের যে কনসার্ন গুলো, যে একটা কনসার্ন হচ্ছে যে ক্রস বর্ডার যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট এবং ওইখানে যে বিচ্ছিন্নতাবাদীদেরকে ঘাঁটি করতে সুযোগ করে দেওয়া, এই কয়েকটা যে কনসার্ন, এইগুলোকে যদি বাংলাদেশ সত্যিকার অর্থে অ্যাড্রেস করে তাহলে আগামী দিনে বাংলাদেশের যেই সরকারি আসুক, বাংলাদেশে কোন সরকার আসে এটা তো আমরা ডিকটেট করতে পারবো না, আমরা ভারতবাসীরা আমরা কিন্তু চাকরি দিতে পারবো না। এটাকে স্বীকার করে বলছি, ভারত যদি সেই হার্ড বার্গেনিং করে যদি এই প্রচেষ্টাটা গুলো এবং এই ভারতের স্বার্থগুলো, উত্তর পূর্ব ভারতের স্বার্থগুলো যদি আদায় করে নিতে পারে, বাংলাদেশে আগামী দিনে যেই সরকারি আসুক সেই সরকার নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথার কারণ থাকবে না। একদমই। সাজ্জাদ, আরো একেবারেই শেষ দিকে একটা কথাই জানতে চাইবো, খুব সংক্ষেপে জানতে চাইবো। আপনি যে কথাটা বলছিলেন যে আবেগের কথাটা বা যে মানুষের সঙ্গে মানুষের জনসংযোগের বিষয়টা বা নিজেদের স্বার্থের কথা আদায় করে নেওয়ার বিষয়টা বলছিলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা, সে জায়গায় দাঁড়িয়ে এই ডিসেম্বর মাসটাই ছিল বিজয়ের মাস। সেখানে আর দুদিন গেলেই আমরা সেখানে বিজয় দিবস পালন করব। সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তো সেই ভারতের যে অবদানটা বা ইতিহাসটা ভুলে যাচ্ছে। এই বিজয়ের মাসেই তারা নানান ধরনের বিরোধী মন্তব্য করছে। আপনার যেখানে আপত্তি বিরোধী কথায়, তারা তো করছে সেই মন্তব্যগুলো। এটা করছে, আমরা তো যতটুকু আমাদের কাছে সোর্স সেটা হচ্ছে মিডিয়া। আর বিগত 1 দশক ধরে যে সোশ্যাল মিডিয়া যেহেতু বাড়ন্ত, সুতরাং একটা বড় অংশের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াকে নির্ভর করছে। কিন্তু এখানে একটু আপনাকে একটা কথা বলে রাখি, এই যে মিডিয়া সোর্স আমরা বলছি, সেখানে ভারতবর্ষের বেশ কিছু মিডিয়ার বিরুদ্ধে ভুল তথ্য প্রমাণ বা ভুল তথ্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ সরকারের তরফ থেকে মামলা করা হয়েছিল। যে সংখ্যালঘুদের নিয়ে যে আমরা বারে বারে খবর করছি যে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে ভারতের বেশ কয়েকটা চ্যানেলের বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, আজকে কিন্তু ইউনূস সরকার নিজেই সেখানে ইউনূস সরকারের তরফে কিন্তু একটা বিবৃতিতে সেটা স্বীকার করে নেওয়া হয়েছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেখানে এই যে আমি একটু জাস্ট বলি, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক যে ইনস্টিটিউশন গুলো আছে, বিশেষ করে ইউনাইটেড নেশনস অ্যাফিলিয়েটেড, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াকে কোনোভাবেই মেইনস্ট্রিম মিডিয়া হিসেবে ভাবে না, এটাকে প্রাইমারি সোর্স হিসেবে ভাবে না এবং এটার গুরুত্ব কোনো ক্ষেত্রে নেই, আদালত নেই। তো মূলত যে মেইনস্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে কিছু মিডিয়ার যে অপপ্রচার বলুন বা যা কিছুই বলুন, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে যেহেতু আমি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ইন এ সেন্স, আমার সারা জীবন ট্রেনিংটা নিয়েছি ব্যালেন্স রিপোর্টিং
এবং মানে যেটা অনেস্ট জার্নালিজম যেটা সেটার উপরে, এবং এই অবস্থাটা আমার এখনো আছে। তো আমার যে বক্তব্য, আমার যে অবস্থান, এটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি হচ্ছে গিয়ে মানে জার্নালিস্ট হিসেবে আমার যে মানে এখতিয়ার আর আমার যে ভূমিকা সেটা হবে অনেকটাই নিরপেক্ষ। আমি একজন ভারতীয় হিসেবে এবং ভারত সরকারের যে মনোভাব, যে দৃষ্টিভঙ্গি, সেটা আমার বক্তব্যে প্রতিফলিত হবে। গতকাল আপনি দেখেছেন ভারতের যে পররাষ্ট্র সচিব গেছেন, যে মিটিং করেছেন, ওনার বক্তব্য ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যায়, কিভাবে উন্নতি করা যায়। ওনার বক্তব্যে একটি বারের জন্য কোনো কথা উঠে আসেনি যেখানে কোনো ধরনের বিতর্ক তৈরি হয়। তার মানে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি আর মাটিতে রাজনৈতিক দলগুলো বা কোনো ফ্রিঞ্জ এলিমেন্টস বা গ্রুপস গুলোর যে দৃষ্টিভঙ্গি, তার মধ্যে অনেক ফারাক থাকবে। আমার কথা হচ্ছে ভারত সরকার হার্ড বার্গেনিং করবে, ভারত সরকার কঠোরভাবে তার অবস্থান বারবার ব্যক্ত করবে এবং বাংলাদেশকে বাধ্য করবে যে ভারতের যে আঞ্চলিক অখণ্ডতা, সেই ক্ষেত্রে যাতে বাংলাদেশে কোনো ধরনের তৎপরতা না হয় এবং ভারত বাংলাদেশ যাতে কোনোভাবেই মানে হুমকির একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়াতে না পারে। সেই ক্ষেত্রে ভারতের যে প্রচন্ড ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা ভারত ব্যক্ত করা শুরু করেছে। এবং আলটিমেটলি বলছি, হার্ড বার্গেনিং আমরা করব। আমরা হার্ড বার্গেনিং করে আমরা বাংলাদেশকে বাধ্য করব যাতে ভারতের যে স্বার্থগুলি আছে, বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চলের যে আর্থসামাজিক এবং বটলনেক সিচুয়েশনের কারণে আমাদের যে একটা মানে পরিস্থিতি, এটাকে কিভাবে আমরা বাংলাদেশের সাথে সম্পর্কটা বজায় রেখে কোনোভাবে কম্প্রোমাইজ না করে, আমি আরেকবার বলছি, কোনোভাবে কম্প্রোমাইজ না করে কিভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে পারি। আগামী দিনে ওই দেশে কোন সরকার আসলো, কে আসলো, এইগুলি আমাদের কাছে আমি ভারত সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলন করে বলছি, এগুলো কিন্তু আমাদের কাছে মূল বিষয় না। একদমই। অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদা, আপনাকে এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন। আজকের যে মূল আলোচনা ছিল, সেই আলোচনার বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সাজ্জাদা তুলে ধরলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ টেলিফোন লাইনে আমাদের সঙ্গে জুড়েছিলেন। ধন্যবাদ দর্শকদের। আজকের যে মূল আলোচনার বিষয় ছিল, যখন আমরা মিডিয়া নিয়ে কথা বলি, সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলি, যখন সাধারণ মানুষের কথা বলি, তখন প্রথমেই যে শুরুটা করেছিলাম যে সোশ্যাল মিডিয়া জুড়ে দিনভর মানুষের উৎকণ্ঠা, নানান পোস্ট, নানান মিম, আগরতলা কত দূর এসে পৌঁছলেন বাংলাদেশ থেকে নাগরিকরা, এবং সেই লং মার্চ কোথায় এসে পৌঁছলো, সেনাদের হুমকির আদত চিত্রটা কি দাঁড়ালো, এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে এতক্ষণ যখন আপনাদের সঙ্গে সরাসরি লাইভে ছিলাম, আমরা প্রশ্নটাকে একটু অন্যভাবে তুলেছিলাম। বিএনপির এই লং মার্চের পেছনের রহস্যটা আদৌ কি ছিল? শুধুই কি ভারত বিরোধী মন্তব্য করা বা ভারতকে হুঁশিয়ারি দেওয়া, কিংবা গত কয়েকদিন আগে আগরতলায় ভিসা অফিসে যে ধরনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে এবং যার বিরুদ্ধে ভারত সরকারের তরফে এবং ত্রিপুরা রাজ্য সরকারের তরফেও তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়েছিল দোষীদের বিরুদ্ধে, শুধুমাত্র কি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া কিংবা ভারতকে হুমকি দেওয়াই মূল কারণ ছিল, নাকি বিএনপির এই লং মার্চের নেপথ্যে মৌলবাদীদের ইন্ধন, নাকি অন্য কোনো রহস্য? এই প্রশ্ন নিয়ে যখন আমরা বসেছিলাম, তখন আমরা যখন পরপর গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যারা জুড়েছিলেন বিশিষ্টজনেরা, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ যে বিষয় রয়েছে, বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সেখানে আগাম নিজেদের নির্বাচনী মাইলেজ তৈরি করে রাখতে চাইছেন। সৈয়দ সাজ্জাদ আলী যেমন বললেন, সেখানে গোটা বিষয়টাই আসলে তাদের আভ্যন্তরীণ রাজনীতি। জয়ন্তদা যেমন বললেন, পুরোটাই নাটক মঞ্চস্থ করলেন ভারত বিরোধী এই ধরনের মন্তব্য করে। আসলে ভারত বিরোধী এই যে জিগিরগুলো বা এই যে মন্তব্যগুলো, সেটাকে বিএনপি কোথাও না কোথাও তাদের যে স্ট্রং ক্যান্ডিডেট হতে চলেছে আগামী দিনে জামাতের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভারতের এই ভারত বিরোধী মন্তব্য বা স্লোগানগুলোকেই বোধহয় কোথাও না কোথাও তো রূপের তাস হিসেবে ব্যবহার করছে।
আসলে বাংলাদেশ নিয়ে যখনই আমরা আলোচনায় বসি তখনই একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেকদিন বাংলাদেশের যে চিত্র বা বাংলাদেশের যে ঘটনাবলী, এই মুহূর্তে প্রত্যেক দিনকার যে ঘটনাবলী, প্রত্যেকদিন কিন্তু একটা নতুন নতুন ফ্যাক্টর জন্মাচ্ছে এবং প্রত্যেক দিন কি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের চিত্র, ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, এই নিয়ে কিন্তু একটার পর একটা নতুন সম্ভাবনা বা নতুন প্রশ্ন উঠে আসছে। আজকে এই মুহূর্তে গোটা আলোচনা থেকে ভারত কিন্তু বাংলাদেশের জন্য কোনো ফ্যাক্টর নয়। এই মুহূর্তে ফ্যাক্টর হচ্ছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শেষে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত এবং বিএনপির লড়াই। সেটাকে খেলতে গিয়েই কোথাও বিএনপি নিজেদের জমি শক্ত করতেই ভারত বিরোধী স্লোগানগুলিকে সেন্টিমেন্ট হিসেবে হয়তোবা সেখানে বাংলাদেশের নাগরিকদের মাঝখানে তাদের নির্বাচনী মাইলেজ পেতে চেষ্টা করছেন। তবে এই যে ধারণা বা আমরা যে এই ধারণা করছি বা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আবার কোথাও না কোথাও গিয়ে আরও একটা নতুন ফ্যাক্টর সৃষ্টি করছে। কি হবে আগামী দিনে বাংলাদেশের আরও নতুন ফ্যাক্টর, বা কি হবে আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হবে, এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা আরও আপনাদের সঙ্গে আগামী দিনে আলোচনায় থাকবো। তবে এই মুহূর্তের জন্য এখানেই শেষ করব এই লাইভ অনুষ্ঠান, এবং আমাদের যে নিউজ টুডের আরও সম্প্রচারগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপনারাও জুড়ে থাকবেন। এই মুহূর্তের জন্য আমি এখানে শেষ করছি। নমস্কার।